বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি ঘটনা সম্প্রতি আলোড়ন তুলেছে যা অনেককেই বিস্মিত করেছে। এই যেন শুধুমাত্র একটি জরিপের ফলাফল বাতিল হওয়ার ঘটনা নয়, বরং গণমাধ্যমের ক্ষমতা ও জনমতের অদম্য শক্তির এক নতুন সমীকরণ। প্রথম আলো দেশের অন্যতম প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ভুয়া জরিপ প্রকাশ করে জামাতকে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু যা ঘটেছে তা ছিল অবিশ্বাস্য। মুহূর্তের মধ্যে সেই জরিপ অকার্যকর হয়ে পড়েছে এবং এর পেছনে ছিল জামাত শিবির ও সাধারণ জনগণের এক অপ্রত্যাশিত সম্মিলিত প্রতিরোধ। এটি শুধু একটি পত্রিকার পরাজয় নয়, বরং ক্ষমতার অলিন্দে থাকা প্রভাবশালী শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বরের বিজয়। প্রথম আলো এবং এর সহযোগী প্রকাশনা যেমন ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমের জগতে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। তাদের সম্পাদকীয় নীতি এবং সংবাদ পরিবেশনার ধরনের এক নির্দিষ্ট ধারা লক্ষ্য করা যায়, যা বহুবার বিতর্কিত হয়েছে। প্রভাবশালী এই দুই সংবাদ মাধ্যম প্রায়শই একই ধরনের বার্তা প্রচার করছে, যা তাদের সম্মিলিত সম্পাদকীয় নীতিমালার প্রতি ইঙ্গিত দেয়। কিন্তু এই প্রভাবশালী শক্তির বিপরীতে জামাত ইসলামের মতো রাজনৈতিক দলের শক্তিশালী কোনো প্রিন্ট মিডিয়া নেই। ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, তাদের হাতে আছে যা তা হলো আমার দেশ, নয় দিগন্ত এবং দলীয় মুখপাত্র হিসেবে সংগ্রাম ও সোনার বাংলা। শেষোক্ত দুটিতে কখনোই মূলধারার প্রভাবশালী পত্রিকায় পরিণত করা সম্ভব নয়, কারণ তাদের প্রধান কাজ দলীয় বার্তা বহন করা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। এই অসম মিডিয়া লড়াইয়ের প্রেক্ষাপটে প্রথম আলোর সেই কথিত জরিপ প্রকাশিত হয়। এমন একটি বাস্তবতায় যখন জামাত ইসলামের নিজস্ব কোনো শক্তিশালী কণ্ঠস্বর নেই, তখন প্রথম আলোর মতো একটি হেভিওয়েট পত্রিকা কিভাবে এমন একটি জরিপ প্রকাশ করার সাহস পেল? সেখানে জামাতকে একটা নির্দিষ্ট সাচে ফেলা হয়েছে। এবং আরো বিস্ময়কর হলো, এই জরিপের বিরুদ্ধে জামাত শিবির এবং জনতা সম্মিলিতভাবে এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যে মুহূর্তের মধ্যেই প্রথম আলোর সেই ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব জরিপ ব্যর্থ হয়ে গেল। এই ঘটনাটি এক অলিখিত সত্যকে আবারও প্রমাণ করল, জনসমর্থন থাকলে কোনো পত্রিকা, কোনো আন্তর্জাতিক শক্তি, এমনকি কোনো প্রতিষ্ঠান, প্রোপাগান্ডাও আপনাকে কিছু করতে পারবে না। জনসমর্থন না থাকলে সারা বিশ্বের সকল শক্তিও আপনাকে টিকিয়ে রাখতে পারবে না। এর সবচেয়ে বড় উদাহরণ হিসেবে উল্লেখ করা যাচ্ছে শেখ হাসিনার পূর্ববর্তী ক্ষমতার সময়কাল। যখন জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল, সেই সময় ভারত, চীন, রাশিয়া, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই সবকিছু মিলেও হাসিনাকে রক্ষা করতে পারেনি, কারণ জনগণ মাঠে নেমে গিয়েছিল। আজকের বাংলাদেশ ঠিক একই রকম ভাবে জনগণ এবার জামাতের পক্ষে অবস্থান নিচ্ছে বলে মনে করা হচ্ছে এবং তারা জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম আলোর মতো পত্রিকা জামাত শিবির ও জনতা তা মুহূর্তের মধ্যেই বাতিল করে দিতে পারে এবং ঠিক সেটাই ঘটেছে। প্রথম আলো অতীতে হয়তো অনেক বিতর্কের জন্ম দিয়েছে, কিন্তু এইবার তারা যে পরিমাণ বেকায়দায় পড়েছে তা অতীতে কখনো পড়েনি। বিএনপির পক্ষে একটি ফালতু জরিপ প্রকাশ করে তারা নিজেদেরই বিপদ ডেকে এনেছে। তবে মজার বিষয় হলো, এই বেকায়দায় পড়ার পেছনে একটি বড় কারণ বা জামাত শিবির ও জনতার পক্ষে একটি জরিপকে মুহূর্তের মধ্যে খেয়ে দেওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময় প্রথম আলো যে রাম ধুলাই খেয়েছিল তার রেশ এখনো কাটেনি। সেই ঘটনার কারণে জনগণ প্রথম আলোকে খুব সহজে অবিশ্বাস করতে শিখেছে। তাদের কাছে নতুন জরিপও তাই ডাকসু নির্বাচনের মতোই ফালতু। জনতা মুহূর্তের মধ্যে ডাকসু নির্বাচনের ভুয়া জরিপের ঘটনাকে পুনরায় ভাইরাল করে দিয়েছে, যেখানে প্রথম আলো কাকে বিজয়ী দেখাচ্ছিল, একবার ওমামা ফাতেমাকে আর একবার আব্দুল কাদেরকে। আব্দুল কাদের যেখানে 18% ভোট পেয়েছিল বলে দেখানো হচ্ছিল, সেখানে সাদিক কায়েমকে নাকি 9% ভোট পাওয়ার কথা ছিল, আর আবিদুল ইসলামকে দেখানো হয়েছিল 46%। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় প্রথম আলো কতটা ফালতু রিপোর্ট করেছে। বস্তুত প্রথম আলোর এই জরিপে বসুন্ধরা টিস্যু পেপারের চাইতেও বেশি ফালতু। টিস্যু পেপার যেমন ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়, প্রথম আলোর জরিপের গুরুত্ব তার চেয়েও কম। ডাকসু নির্বাচনে আবিদ তার 46% ভোট দিয়েছিল, অর্থাৎ 46% শিক্ষার্থী নাকি আবিদকে চেয়েছিল, আর সাদিক কায়েমকে চেয়েছিল 9%। কিন্তু বাস্তব ফলাফল কি হলো? উল্টো চাইতে উল্টো, 360 ডিগ্রি উল্টো। সাদিক কায়েম পেলেন প্রায় 80% ভোট, আর আবিদ পেলেন ডাব্বা আন্ডা। এমনকি যে প্রার্থী 400 থেকে 500 এর বেশি ভোট পায়নি, প্রথম আলো তাকে 12% বা 18% ভোট পাওয়ার কথা বলেছিল। এই ধরনের একটি পত্রিকার জরিপ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতেই চাইবে না। জামাত শিবির ও জনতার এই ডাকসু নির্বাচনের উদাহরণ সামনে এনে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে প্রথম আলোর এই জরিপ সম্পূর্ণ ফালতু এবং বিশ্বাসযোগ্য নয়, এবং সত্যি এখন কেউ এই জরিপ বিশ্বাস করছে না। প্রথম আলোর এই বাটপাড়ি বা প্রতারণার কৌশল আরও গভীরে নিহিত। 13 কোটি ভোটারের দেশে মাত্র 1342
জন মানুষের ওপর জরিপ করে একটি দেশের রাজনৈতিক চিত্র তুলে ধরার চেষ্টা করায় হাস্যকর। আর এই 1342 জন মানুষ কারা? নিঃসন্দেহে তারা প্রথম আলোর নিজস্ব দালাল বা পক্ষপাত দুষ্ট স্যাম্পল। মজার বিষয় হলো এই দালাল স্যাম্পল জামাতকে যা দিয়েছে তা জামাতের জন্য এক বিশাল বিজয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যাক। ধরুন একটি দুধ দোয়ানোর প্রতিযোগিতা হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের গরু দুধ উৎপাদনের পরিমাণ মাপা হচ্ছে। অস্ট্রেলিয়ার গরু 40 কেজি, নিউজিল্যান্ডের 35 কেজি, ইংল্যান্ডের 25 কেজি দুধ দেয়, আর বাংলাদেশের গরু দেয় 2 কেজি। এই জরিপে জামাতকে তুলনা করা হয়েছে বাংলাদেশের গরুর সাথে। তারা পেয়েছে 2 কেজি দুধ। প্রথম আলো তাদের জরিপে জামাতকে এই 2 কেজি দুধের সমপরিমাণ সমর্থন দিয়েছে। কিন্তু এতে আপনি ধরে নিতে পারেন জামাতই এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। কিভাবে? কারণ জামাতকে এখানে ষাঁড় গরু থেকে 2 কেজি দুধ বের করে আনা হয়েছে, যেখানে বাকি সবাই গাভী ছিল। ষাঁড় গরুতে তো দুধ হওয়ার কথাই নয়, সেখানে 2 কেজি হওয়াটা এক অলৌকিক ঘটনা নয়? ঠিক একইভাবে প্রথম আলোর জরিপে জামাত ইসলামী তো কোনো ভোট পাওয়ার কথাই ছিল না। বিশেষ করে যদি জরিপের স্যাম্পল প্রথম আলোর অনুগত হয়, সেই পরিস্থিতিতেও জামাত যা পেয়েছে তা অভাবনীয়। এই যে ষাঁড় গরু থেকে দুধ বের করে আনার ব্যাপারের মতোই প্রথম আলোর জরিপে জামাত ভোট পেয়েছে, এবং তা আবার 26%। এটি প্রমাণ করছে যে জনমতে তাদের প্রতি কি পরিমাণ সুপ্ত সমর্থন রয়েছে। এবারে জরিপে আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশ্নের ধরন। এখানে প্রশ্ন করা হচ্ছিল ক্ষমতায় কারা আসবে, নয় যে আপনি কাকে ভোট দেবেন। এটিও প্রথম আলোর একটি কৌশল। যদি সরাসরি আপনি কাকে ভোট দেবেন প্রশ্নটি করা হতো, তাহলে ফলাফল হতো সম্পূর্ণ ভিন্ন। তবে প্রথম আলোর এই বাটপারি ধরা পড়েছে। জনগণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। একটি হিসাব বলছে এই জরিপ প্রথম আলোর অন্য একটি সংস্থার মাধ্যমে করিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এর দায়ভার প্রথম আলোর। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ফলাফল ঘোষণার পরে প্রথম আলো ধরা পড়েছিল, কিন্তু এর জরিপ প্রকাশের মুহূর্তে তারা ধরা খেয়েছে। জরিপের ফলাফল আরও কিছু হাস্যকর অসঙ্গতি তুলে ধরা হচ্ছে। যেমন প্রায় 66% মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে মাত্র 36.9%, এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 20.8%। এই দুইজনের মোট পছন্দ 56.7%। তাহলে বাকি 9.3% মানুষ কারা? এরা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু তারেক রহমান বা খালেদা জিয়া কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। এই হিসেবের অসঙ্গতিটি স্পষ্টত। জামাতকে ক্ষমতায় দেখতে চায় 25.9% মানুষ, কিন্তু ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 31.7%। তাহলে বাকি প্রায় 5.8% মানুষ কারা? যারা জামাতকে চায় না, কিন্তু ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এমন অদ্ভুত বিশ্বাস পাগলও করবে না। এর আগের দিন প্রথম আলো আরও একটি জরিপ প্রকাশ করেছিল, যেখানে বলা হচ্ছিল 70% মানুষ ডক্টর ইউনূসের প্রতি সন্তুষ্ট, কিন্তু ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মাত্র 0.7% মানুষ। সন্তুষ্টি এবং প্রধানমন্ত্রীর পদে দেখার এই বিশাল ফারাক সম্পূর্ণ অযৌক্তিক। সবচেয়ে বড় বাটপারি সম্ভবত আওয়ামী লীগকে এই জরিপের অন্তর্ভুক্ত করা। আওয়ামী লীগ যদি নির্বাচনে নাই থাকে, তাহলে তাদের কেন প্রশ্নমালায় রাখা হলো? এটিও প্রথম আলোর উদ্দেশ্যমূলক কৌশলের অংশ। জামাত শিবির জনতা এবার প্রথম আলোকে হাতে নাতে ধরে দিয়েছে। আর এই আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলোর একটি ভুয়া জরিপ প্রকাশ করে নিজেদের ফাঁদে পড়েছে, এবং কিভাবে জনমত জামাত শিবির এর সম্মিলিত উদ্যোগে এই জরিপ মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে গেল। এটি গণমাধ্যমের নৈতিক এবং জনমতের শক্তির এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে। এটি প্রমাণ করে জনতা যখন সচেতন হয়, তখন কোনো চতুরতাই কাজ করে না। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন।